নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। ইডির বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর এর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইডির দাবি বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ। মালদহের পর এবার উত্তর দিনাজপুর রণক্ষেত্রের চেহারা নিল চাকুলিয়া ব্লক। বারমুখী বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটল ইসলামপুর থানার আইসির। সকাল থেকে অ্যাকশনে সিবিআই, নিউ আলিপুর সহ ৫ জায়গায় তল্লাশি। ব্যাংক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পরই তদন্তে সিবিআই। এবার শীতে ডেঙ্গু দমনে আগাম প্রস্তুতি পৌরসভা। জমা জল, খোলা ট্যাঙ্ক, পরিত্যক্ত পাত্র এবং নির্মাণস্থলে জল জমার জায়গাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। ৫ ঘন্টা ধরে আকাশসীমা বন্ধ করে রাখল ইরান। প্রভাব উড়ান পরিষেবায়। কাতারে আমেরিকায় তৎপরতার জেরে কি এই সিদ্ধান্ত? কি কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি তেহরানের কর্তৃপক্ষ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইডির দাবি বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া 4টি এফআইআরে স্থগিতাদেশ দিল আদালত। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইডির দাবি বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে। শেক্সপিয়ার সরণি এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডির বিরুদ্ধে দায়ের হওয়া 4টি এফআইআর এই স্থগিতাদেশ দিল আদালত। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। অর্থাৎ ওই সময়কাল পর্যন্ত পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে কোনো তদন্ত হবে না। আদালত জানিয়েছে, উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের জায়গা থাকে না। গোড়া থেকে ইডি দাবি করছিল, যেভাবে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এফআইআর দায়ের করেছে তা উদ্দেশ্য প্রণোদিত। নিয়ম মেনেই তদন্ত করতে গিয়েছিলেন ইডির অফিসাররা। তথ্য নষ্ট করতে, ইডির অফিসারদের হেনস্থা করতে পুলিশ এফআইআর দায়ের করেছে। তাই পুলিশের দায়ের করা এফআইআরগুলি স্থগিতাদেশ নিতে এদিন আদালতে আর্জি জানায় ইডি। সেই মতোই 4টি এফআইআর এর স্থগিতাদেশ জারি করল আদালত। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের দায়ের করা এফআইআর নিয়ে কোনো তদন্ত হবে না আর। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার ইডিকে ব্যবহার করছে। তাদের নির্বাচনী তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে গোড়া থেকে দাবি করে আসছিল তৃণমূল কংগ্রেস। যদিও ইডির দাবি ছিল রাজনীতির সঙ্গে তাদের তদন্তের কোনো সংযোগ নেই, কয়লা পাচার নিয়ে তদন্ত চলছে। সেই নিয়ে এদিন আদালত জানালো, উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে তদন্ত করতে গেলে সেই সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্নের অবকাশ থাকে না। অর্থাৎ ইডি যদি উপযুক্ত তথ্যের ভিত্তিতে আইন মেনে যদি তদন্ত চালায় তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না। আদালত জানিয়েছে, ইডি বা কেন্দ্রীয় সংস্থাগুলির কাজে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ গুরুতর বিষয়। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করতে পারে তা দেখতে হবে। বিচারপতিরা এই দিন আরও জানান, কোনো কেন্দ্রীয় সংস্থা যেমন কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না, তেমনি কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে কাজ করলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তদন্ত করা যাবে না, এমনও বলা ঠিক নয়। এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের আইনজীবীকে এদিন নোটিশও ধরিয়েছে আদালত। আগামী 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে সকলকেই। ৩রা ফেব্রুয়ারি সেই নিয়ে পরবর্তী শুনানি। পাশাপাশি প্রত্যেক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতর এবং তার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। সমস্ত নথিপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায়দান করবে আদালত। পাশাপাশি হাইকোর্টে কেন শুনানি হবে না সেই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। তবে আদালত জানিয়েছে, বৃহত্তর প্রশ্ন জড়িয়ে রয়েছে, তাই সুপ্রিম কোর্টেই শুনানি হবে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, হাইকোর্টে তো ওরাই গিয়েছিল, আমরা তো যাইনি। তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আজ পশ্চিমবঙ্গের বাইরে থেকে সিবিআই তদন্তের দাবিও জানায় ইডি। রাজ্যের ডিজি এবং আইপিএস অফিসারদের সাসপেন্ড করার যে আর্জি জানিয়েছিল ইডি, এদিন তা গৃহীত হয়নি আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক। টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন। হু করে এসআইআর নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায়। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে এসআইআর নোটিশের সংখ্যাটা চমকে দেওয়ার মতো। প্রশ্ন উঠছে, নামের আকার ইকার ভুল কি শুধু সংখ্যালঘুদেরই হচ্ছে?
না হলে সংখ্যালঘু এলাকায় এত বেশি মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে কেন? এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। রাজ্যে 1.5 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, আর সেই টার্গেট পূরণের লক্ষ্যেই কাজ করছেন জ্ঞানেশ কুমাররা। এমনকি বিজেপির দেওয়া টার্গেট পূরণ করতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল নেতারা বলছেন এবারে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের। সেই অভিযোগ যে বিশেষ অমূলক নয় তার প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনের নিজের তথ্যই। কমিশনের তথ্য বলছে এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ বেশি, নোটিশ পাচ্ছেন সংখ্যালঘুরাই। এসআইআর এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাংলার খসড়া তালিকায় বাদ গিয়েছে মাত্র 58 লক্ষ মানুষের নাম। সেটার মধ্যেও একটা বড় অংশ মৃত ভোটার। স্পষ্টতই বিজেপি নেতারা যে কোটি কোটি ভোটার বাদের দাবি করছিলেন সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এসআইআর তথ্য। এর মধ্যে বার কয়েক শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের মতো নেতারা সরাসরি কমিশনকে কাঠগড়াতেও তুলেছেন। তারপরই চমকপ্রদভাবে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় হু হু করে বাড়তে শুরু করেছে এসআইআর নোটিশের সংখ্যা। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল মূলত মতুয়া অধ্যুষিত এলাকা এবং কলকাতা সংলগ্ন এলাকায় হিন্দি ভাষীদের নাম বেশি বাদ গিয়েছে। তারপরই কমিশন নোটিশ পাঠানো শুরু করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, আর তাতে চমকপ্রদভাবে বেশি নোটিশ যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদের 30% ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন। মালদহের সংখ্যাটা 29.75%। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 28.42%। তাৎপর্যপূর্ণভাবে এই সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শুনানির নোটিশ গিয়েছে। তুলনায় কম মুসলিম জনসংখ্যার জেলার এসআইআর নোটিশের সংখ্যাটাও অনেকটা কম। উদাহরণ, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় শুনানিতে তলব পেয়েছেন মাত্র 10 থেকে 13% ভোটার। প্রশ্ন উঠছে, নামের আকার ইকারের ভুল কি শুধু সংখ্যালঘুদেরই হচ্ছে? না হলে সংখ্যালঘু এলাকায় এত বেশি মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে কেন? কমিশনের একটা সাফাই অবশ্য আছে। তারা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা একটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। সেটা অবশ্য নির্ভুল নয়। বঙ্গে এসআইআর স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এই ধর্মের ভিত্তিতে তলবের অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি মেনে নিয়েছেন যে পদ্ধতিতে তলব করা হচ্ছে তাতে 15 থেকে 20% ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। একই সঙ্গে জোড়া উপহার নিয়ে শুক্রবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন, অন্যদিকে তেমনই মিটতে চলেছে উত্তরবঙ্গবাসীদের দীর্ঘদিনের দাবি। উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও। উত্তরবঙ্গবাসীর সুখবর। একই সঙ্গে জোড়া উপহার নিয়ে শুক্রবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন, অন্যদিকে তেমনই মিটতে চলেছে উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি। উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আবারও উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকারের মাঝেই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির গড়ে তুলবেন তিনি। জানা গিয়েছে সেই মন্দির নির্মাণের জন্য জমি নির্দিষ্ট হয়েছে, যাবতীয় আইন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ওই মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, নিউ টাউনের শিলান্যাস হয়েছে দুর্গা অঙ্গনের। এবার উত্তরবঙ্গ পাচ্ছে মহাকাল মন্দির। গত ডিসেম্বরে নিউ টাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকেই বাংলার সবথেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাসের আনুমানিক সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, জমি আমি দেখে নিয়েছি, রেডি করেও দিয়েছি। শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস, একদিন পরেই মেগা চমক। শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি, রাজ্য সরকারের একান্ত সহযোগিতায় জলপাইগুড়িতে ওই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ দেশের অন্তত 6টি হাইকোর্টের প্রধান বিচারপতিরা।
শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথিরা। প্রসঙ্গত 2019 সালে জলপাইগুড়ি থেকে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থায়ী ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড় জুড়ে। প্রায় 40 একর জমির উপর তৈরি হয় একটি স্থায়ী ভবন। এবার সেটাই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীকে জোড়া উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে বিজেপি যে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে আসছে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে সেই অভিযোগ কিছুটা হলেও ভোঁতা হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ মিলতেই তৎপর রাজ্য সরকার। কিভাবে আসলো বাংলায় এই ভাইরাস, কি মনে করছে বিশেষজ্ঞরা? সোমবার বিকেলে বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের খোঁজ মিলতেই স্বাস্থ্য ব্যবস্থায় তৎপরতা শুরু হয়েছে। আক্রান্ত দুজনই সেদিন থেকেই বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে নিপার হদিশ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র সক্রিয় হয়ে উঠেছে। রাজ্য সরকারকে সহায়তা করতে পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিকে মঙ্গলবার থেকেই বেড়েছে উদ্বেগ, কারণ আক্রান্তদের মধ্যে এক মহিলা নার্সের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়েছে। রাতের দিকে চিকিৎসকেরা জানিয়েছিলেন তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন। বুধবার সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হাসপাতাল সূত্রে জানানো হয় ওই নার্স কোমায় চলে গিয়েছেন এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অন্যদিকে আক্রান্ত আরেক পুরুষ নার্সের অবস্থার তুলনামূলক উন্নতি হয়েছে। তিনি এখনও ভেন্টিলেশনে থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিভাবে নিপায় আক্রান্ত তারা? প্রাথমিক অনুসন্ধানে সংক্রমণের সম্ভাব্য উৎস হিসেবে উঠে এসেছে দুটি বিষয়। এক, নদিয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে যাতায়াত, এবং দুই, টানা দুদিন একসঙ্গে তাদের নাইট ডিউটি। যদিও নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে এই দুটি বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় টিমের 11 পাতার রিপোর্টে। এরই মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে। কাটোয়ার ওই সিস্টার নার্সের সংস্পর্শে আসা বর্ধমান মেডিকেল কলেজের এক হাউস স্টাফ এবং এক নার্সের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নার্সকে বর্ধমান থেকে মঙ্গলবার গভীর রাতে এবং হাউস স্টাফকে বুধবার সকালে আইটিতে আনা হয়। 24 বছরের ওই হাউস স্টাফ দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা এবং এতদিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। দুজনের সামান্য সর্দি কাশির উপসর্গ রয়েছে, তবে নিপা সংক্রমণের প্রাথমিক লক্ষণ এই ধরনের হওয়ায় ঝুঁকি না নিয়ে তাদের আইডি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাকিউট এনকেফ্যালোপ্যাথি সিন্ড্রোমে আক্রান্ত এক তরুণীকেও আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিপা সংক্রমণের সম্ভাবনা থাকায় তাকেও আইসোলেশনে রাখা হয়। বুধবার তাদের প্রত্যেকেই নমুনা পাঠানো হয়েছে কল্যাণী এইমসের ল্যাবে। দুজন নার্স নিপায় আক্রান্ত হওয়ার পর থেকে তাদের সংস্পর্শে আসা মোট 45 জনের নমুনা ইতিমধ্যেই কল্যাণীতে পাঠানো হয়েছে। এর মধ্যে 5 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা নার্সের সংস্পর্শে আসা অন্তত 14 জনের রক্তের নমুনা এইমসে পাঠানো হয়েছে। পাশাপাশি কাটোয়া হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনাও সংগ্রহ করা হয়েছে। বারাসাতের ওই বেসরকারি হাসপাতালের অন্তত 22 জন স্টাফকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জানা যাচ্ছে, আক্রান্ত মহিলা নার্স হৃদয়পুর এলাকার একটি মেস বাড়িতে ভাড়া থাকতেন। রাজ্যে নিপা সংক্রমণের আশঙ্কা বাড়তেই নজরদারি, আইসোলেশন এবং পরীক্ষার পরিসর দ্রুত বাড়ানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় টিম পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরের রুফটপ রেস্তোরাঁগুলিতে অগ্নি নিরাপত্তা ও পরিকাঠামোগত নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়ে ফের কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। রুফটপ রেস্তোরাঁগুলোকে ফের নোটিশ পাঠানো শুরু হয়েছে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যেই নিয়ম মানতে না পারলে লাইসেন্স বাতিলের মতো করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানাচ্ছে প্রশাসন। শহরের রুফটপ রেস্তোরাঁগুলিতে অগ্নি নিরাপত্তা ও পরিকাঠামোগত নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়ে ফের কড়া অবস্থান নিল কলকাতা পৌরসভা।
সরকার নির্ধারিত এসওপি মেনে পরিকাঠামো তৈরি না করা রুফটপ রেস্তোরাঁগুলিকে ফের নোটিশ পাঠানো শুরু হয়েছে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে নিয়ম মানতে না পারলে লাইসেন্স বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানাচ্ছে প্রশাসন। রুফটপ রেস্তোরাঁগুলির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে পৌরসভা। কলকাতা পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, কোথাও ফায়ার লাইসেন্স থাকলেও ছাদের 50% অংশ খোলা রেখে রেস্তোরাঁ চালানোর নিয়ম মানা হয়নি। কোথাও আবার ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে রুফটপ রেস্তোরাঁ। আবার কিছু জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করানো হয়নি। এমনকি কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে নিয়ম মেনে পরিকাঠামো তৈরির কাজ সবে শুরু হয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকার মোট 83টি রুফটপ রেস্তোরাঁ ও পানশালায় অভিযান চালায় কলকাতা পৌরসভা, দমকল এবং পুলিশের যৌথ দল। সেই অভিযানে একাধিক গলদ ধরা পড়ে। সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষকে দ্রুত সমস্ত নিয়ম মেনে চলার জন্য ফের সতর্ক করা হয়েছে। তবে আধিকারিকদের মতে কিছু রেস্তোরাঁর ক্ষেত্রে নিয়ম মানার সদিচ্ছা এবং উদ্যোগ স্পষ্ট। তাদের বাকি বিধিগুলি কার্যকর করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পৌরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা যাচ্ছে, যে সমস্ত রুফটপ রেস্তোরাঁ পুজোর আগে অন্তর্বর্তীকালীন বন্ড দিয়ে রেস্তোরাঁ চালু করেছিল কিন্তু 3 মাসের মধ্যে পরিকাঠামোগত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, তাদের ফের নোটিশ পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যেই 17টি রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি রেস্তোরাঁ ও পানশালাকে নোটিশ পাঠানো হবে। যৌথ অভিযানে দুপাতার প্রশ্নপত্র নিয়ে ময়দানে নেমেছে প্রশাসন। পৌরসভার বিল্ডিং বিভাগ মোট 31টি প্রশ্ন তৈরি করে। কোন ওয়ার্ড এবং বড়োর অন্তর্গত রুফটপ, ঠিকানা, ছাদের 50% ছাড় দেওয়া হয়েছে কিনা, ফায়ার লাইসেন্স, মিউটেশন, পৌরসভার ট্রেড লাইসেন্স রয়েছে কিনা সবই খতিয়ে দেখা হয়। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে বেরোনোর জন্য কতগুলি সিঁড়ি রয়েছে, ছাদের দরজা খোলা থাকে কিনা সেই বিষয়গুলিও যাচাই করা হয়। সব তথ্য রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বর্তমান পদক্ষেপ। প্রসঙ্গত, গত 29 এপ্রিল বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 14 জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই নবান্নের নির্দেশে অগ্নিবিধি মেনে কিভাবে বহুতল বা রুফটপে রেস্তোরাঁ চালানো যাবে তা নিয়ে অভিন্ন বিধি প্রণয়ন করেছে মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। পুজোর আগে জানানো হয়েছিল, বিধিগুলি কার্যকর করার লিখিত প্রতিশ্রুতি দিলে রুফটপ রেস্তোরাঁ চালু করা যাবে। তবে 3 মাসের মধ্যে সমস্ত বিধি কার্যকর করতেই হবে, এই শর্ত মানেনি অনেক রেস্তোরাঁ। পৌরসভার বিল্ডিং বিভাগের এক কর্তা স্পষ্ট জানিয়েছেন, নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে প্রয়োজনীয় নিয়ম মানা না হলে লাইসেন্স বাতিল করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার শীতে ডেঙ্গি দমনে আগাম প্রস্তুতি কলকাতা পুরসভার। বছরের শুরুতেই পরিকল্পনা করে এগোনোর ভাবনা। জমা জল, খোলা ট্যাঙ্ক, পরিত্যক্ত পাত্র ও নির্মাণস্থলে জল জমার জায়গাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। সক্রিয় ভূমিকা নেবে পুরসভার স্বাস্থ্যকর্মী ও ভেক্টর কন্ট্রোল টিম। এবছর শীতের মরশুমে ডেঙ্গিকে মাথা তুলে দাঁড়াতে দিতে নারাজ কলকাতা পুরসভা। 2025 সালে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম ও ধারাবাহিক পদক্ষেপের পথে হাঁটছে পুরো প্রশাসন। বৃহস্পতিবার থেকে ডেঙ্গি প্রতিরোধে জোরদার কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পুরসভা সূত্রের খবর, চলতি বছরে মশাবাহিত রোগ প্রতিরোধে জানুয়ারি মাস থেকেই শুরু কর্মসূচির সূচনা। ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে। শহরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে প্রচার অভিযান, লিফলেট বিতরণ, মাইকিং ও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জমা জল, খোলা ট্যাঙ্ক, পরিত্যক্ত পাত্র ও নির্মাণস্থলে জল জমার জায়গাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সক্রিয় ভূমিকা নেবেন পুরসভার স্বাস্থ্যকর্মী ও ভেক্টর কন্ট্রোল টিম। পুরসভার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1738। 2024 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 1316। যদিও আক্রান্তের সংখ্যায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তবু এতে বড় ধরনের উদ্বেগের কারণ দেখছেন না স্বাস্থ্যকর্তারা।
তাদের বক্তব্য 2024 সালে শহরে ডেঙ্গির সংক্রমণ তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। সেই তুলনায় 2025 সালে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। উল্লেখ্য 2023 সালে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 13,926, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করেছিল। তার পরের 2 বছরে ধারাবাহিক প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই এখন পুরসভার মূল লক্ষ্য। বছরের শুরু থেকেই পরিকল্পিত ও সক্রিয় অভিযান চালিয়ে শীত ও আগামী বর্ষা দুটি মরশুমেই ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নামছে কলকাতা পুরসভা। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি জানুয়ারি মাসেই হকারদের জন্য ডিজিটাল ভেন্ডিং সার্টিফিকেট বা হকার শংসাপত্র দেওয়ার তোড়জোড় শুরু করেছে কলকাতা পুরসভা। এবার যে শংসাপত্র দেওয়া হবে তাতে যুক্ত থাকছে বিশেষ প্রযুক্তি কিউআর কোড। চলতি জানুয়ারি মাসেই হকারদের জন্য ডিজিটাল ভেন্ডিং সার্টিফিকেট বা হকার শংসাপত্র দেওয়ার তোড়জোড় শুরু করেছে কলকাতা পুরসভা। এবার যে শংসাপত্র দেওয়া হবে তাতে যুক্ত থাকছে বিশেষ প্রযুক্ত কিউআর কোড। এই কিউআর কোডের মাধ্যমে সংশ্লিষ্ট হকারের নাম, ঠিকানা, ছবি, পরিচয়পত্রের তথ্য এবং নির্দিষ্ট ডালা বা স্টলের অবস্থান সংরক্ষিত থাকবে। ফলে কেউ নিজের হকারের জায়গা বিক্রি করলে বা ভাড়া দিলে বা অন্য কাউকে দিয়ে ব্যবসা করালে তা সহজেই ধরা পড়বে বলে দাবি পুরসভার। কলকাতা পুরসভার দেওয়া শংসাপত্র বা বরাদ্দ করা জায়গা নিয়ে যাতে কোনো রকম কালোবাজারি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে পুর প্রশাসন। পুরসভা সূত্রে জানা গিয়েছে কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট হকারের সমস্ত নথি অনলাইনে যাচাই করা যাবে। কোনো স্টলে অন্য ব্যক্তি বসলে বা অবৈধভাবে হাত বদল হলে সঙ্গে সঙ্গেই তা নজরে আসবে। এতে স্টল বা ডালা কেনাবেচার প্রবণতা যেমন বন্ধ করা যাবে, তেমনি বেআইনি হকারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। প্রসঙ্গত, শহরের যত্রতত্র হকার বসা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে লোকসভা নির্বাচনের পর নবান্নে এই সংক্রান্ত এক বৈঠক করে দ্রুত শহরাঞ্চলে স্পষ্ট হকার নীতি তৈরি করতে নির্দেশ দেন তিনি। তার নির্দেশেই দখলদার সরাতে অভিযান শুরু হলেও ওই বছর উৎসবের মরশুমে তা কিছুটা থমকে যায়। পরে 2025 সালের মে মাস থেকে আবার নতুন করে অভিযান শুরু হয়। এর মধ্যেই হকারদের পুনর্বাসন ও তাদের নিয়মের আওতায় আনার জন্য ডিজিটাল শংসাপত্র দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে পুরসভা। 2024 সালে সমীক্ষা করে শহরের মোট 54,178 জন হকারকে নথিভুক্ত করা হয়েছিল। এর মধ্যে প্রথম দফার সমীক্ষায় প্রায় 14,000 জনের নাম ওঠে। তাদের মধ্যে আপাতত 8,727 জনকে শংসাপত্র দেওয়ার প্রস্তুতিও চলছে। গত বছর 16 আগস্ট প্রথম দফায় এই শংসাপত্র দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের অভাবে তা পিছিয়ে যায়। পুরসভা জানিয়েছে, প্রতিটি শংসাপত্রের জন্য বছরে 800 টাকা ফি ধার্য করা হবে। 2015 সালের সমীক্ষা এবং সাম্প্রতিক সমীক্ষা, এই দুই তালিকায় যাদের নাম রয়েছে এবং যারা নির্দিষ্ট নিয়ম মেনে ফুটপাতে ব্যবসা করছেন তাদেরই প্রথম পর্যায়ে শংসাপত্র দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে বাকি হকারেরাও নিয়ম মেনে চললে শংসাপত্র পাবেন। এই ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে ভবিষ্যতে ব্যাংক ঋণ পাওয়ার সুবিধাও মিলবে বলে জানিয়েছে পুরসভা। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির আকাশপথে কোনো ফ্লাইট যাতায়াত করবে না। দিল্লি বিমানবন্দর 6 দিনের জন্য নির্দিষ্ট 2 ঘন্টা 25 মিনিট বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে সরকার নোটাম জারি করেছে। 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি সকাল 10:20 থেকে দুপুর 12:45 পর্যন্ত দিল্লির এয়ার স্পেস বন্ধ রাখা হবে বলেই খবর। দিল্লির আকাশপথে কোনো ফ্লাইট যাতায়াত করবে না। দিল্লির বিমানবন্দর 6 দিনের জন্য নির্দিষ্ট 2 ঘন্টা 25 মিনিট বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে সরকার মঙ্গলবার নট এএম জারি করেছে। 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি সকাল 10:20 থেকে দুপুর 12:45 পর্যন্ত দিল্লির এয়ার স্পেস বন্ধ রাখা হবে। এই 2 ঘন্টা 25 মিনিট দিল্লির আকাশপথে কোনো ফ্লাইট দেখা যাবে না। তবে এই 2 ঘন্টা 25 মিনিটের প্রভাব যে পরিষেবার ক্ষেত্রে গুরুতর হবে তা বলার অপেক্ষা রাখে না। এর জেরে বহু ফ্লাইট দেরিতে চলবে, বাতিল হতে পারে একাধিক উড়ান। এয়ারলাইন্সগুলি সংস্থাগুলিকে আগাম ব্যবস্থাও নিতে বলেছে।
কর্তব্যের পথে ২৬শে জানুয়ারি কুচকাওয়াজ দেখতে মুখে রয়েছে গোটা দেশ। অসাধারণ সেই আয়োজন, রঙিন ট্যাবলো, প্যারেড, সেনার কমান্ড, এয়ারক্রাফটের অংশগ্রহণ সব মিলিয়ে দারুণ দৃশ্য। এই নট এএম জারি হয়েছে সেই কুচকাওয়াজের মহড়া সহ অন্যান্য আয়োজনেরই জন্য। তবে এই নট এএম এর কারণে ৬০০টিরও বেশি ফ্লাইটের ওপর প্রভাব পড়তে পারে, কারণ এই সময়টা দিল্লির ব্যস্ততম সময়। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লাইট তো আসেই, পৃথিবীর প্রায় সমস্ত দেশেই থাকে দিল্লির ফ্লাইট রয়েছে, তা ব্যাহত হবে। ৮ দিন আগে নট এএম জারি করা হয়েছে, যাতে যাত্রীরা অবগত থাকতে পারেন। একই সঙ্গে আগাম ব্যবস্থাও নিতে পারে এয়ারলাইন্সগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। লোকালয় থেকে উদ্ধার বিশাল আকারের রক পাইথন। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারি এলাকায় একটি বিশাল আকারের রক পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। লোকালয় থেকে উদ্ধার বিশাল আকারের রক পাইথন। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারি এলাকায় একটি বিশাল আকারের রক পাইথনকে উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এলাকাবাসী একটি ক্যানেলের ধারে সাপটিকে দেখতে পাচ্ছিলেন। প্রচণ্ড শীতের দাপটে বুধবার সকালে রোদ পোহাতে দেখা যায় ওই বিশাল আকৃতির রক পাইথনটিকে। সাপটিকে রোদ পোহাতে দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। প্রথমে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষী বিশ্বাসকে বিষয়টি জানান স্থানীয়রা। তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেন। বন দপ্তর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে কয়েকবার সাপটি লুকিয়ে পড়লেও পরে স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। আমি বানারহাট পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষী বিশ্বাস বলছি। গতকালকে শিমুলঝুড়াতে একটি অজগর সাপ বেরিয়েছিল। সেটা ঘোরাঘুরি করছিল, রোদ তাপাচ্ছিল, সবাই দেখেছিলাম। তারপর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি, তারা আসতে দেরি করাতে কালকে সেই সাপটি লুকিয়ে যায়। তবে আজকে আবার বেরিয়েছে এবং যার বাড়ির পাশে সুব্রত সরকার, সে আমাকে খবর দেয় এবং আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে পাই। তারপর আবার ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই এবং তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি প্রায় 25 ফিট লম্বা একটি অজগর সাপ, হয়তো আরও আশেপাশে থাকলেও থাকতে পারে। তো সাপটি উদ্ধার করাতে আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের দুশ্চিন্তা মুক্ত হয়েছে, কারণ কি আমরা খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছিলাম দুদিন ধরে। নমস্কার। পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ বিভাগের কর্মীরা রক পাইথনটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।